গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ১৩। ইত্তিক অরার আরও কাছে ঘেঁষে এল। তাদের মাঝের দূরত্বটুকু এক ঝটকায় শূন্যে নামিয়ে এনে সে অরাকে পুরোপুরি কোণঠাসা করে ফেল। তার অনাবিত বুকের তপ্ত উত্তাপ আর চোখের সেই ডার্ক সম্মোহনী চাউনি অরার সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইত্তিক অরার মুখের একদম কাছাকাছি নিজের মুখটা নামিয়ে আনল। তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া অরার কাঁপতে থাকা ওষ্ঠাধরকে স্পর্শ করতে গিয়েও যেন থেমে গেল। অরা ভয়ে, অস্বস্তিতে আর চরম সংশয়ে নিজের চোখমুখ শক্ত করে খিচে বন্ধ করে ফেল। তার পুরো শরীর তখন এক অজানা আশঙ্কায় থরথর করে কাঁপছে। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন পিনপতন নীরবতা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইল। কয়েকটা দীর্ঘ মুহূর্ত পেরিয়ে গেল। পুরো ঘর জুড়ে কেবল অরার দ্রুত চলা ঘন নিঃশ্বাসের শব্দ। অথচ আশ্চর্যের বিষয়, এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন অরা বুঝতে পারল তার সাথে বিশেষ কিছু ঘটেনি, কোনো অয়াচিত মুহূর্ত নেমে আসেনি, তখন সে চমকে গিয়ে ধীর পায়ে নিজের চোখের পাতা দুটো মেল। চোখ মেলতেই অরার চোখের সামনে ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য। ইত্তিক একদম তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার সেই সুঠাম, অনাবিত বুকে দুহাত আড়াআড়িভাবে গুজে সে মিটমিট করে হাসছে। সেই ধারালো ঠোঁটের কোণে লেগে থাকা আলতো হাসির কারণে তার বাম গালে চমৎকার একখান টোল পড়েছে। ইত্তিক যে তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য পুরো ঘটনাটা ইচ্ছে করে করেছে, সেটা বুঝতে অরার আর এক মুহূর্তও বাকি রইল না। লজ্জায় আর চরম অস্বস্তিতে বেচারির ফর্সা গাল দুটো মুহূর্তেই টমেটোর মতো লাল হয়ে গেল। ততক্ষণে ঋত্বিক নিজের ঠোঁটের কোণ থেকে হাসিটা মুছে ফেলে চোখে মুখে এক রাশ গাম্ভীর্য ফুটিয়ে তুল। চাপা, গম্ভীর স্বরে বলল, স্টুপিড। এই একটি শব্দ উচ্চারণ করেই সে সোজা উল্টো ঘুরে দাঁড়াল। অরার দিকে না তাকিয়েই ভেতরের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। গায়ে ধুলোবালি লেগেছে অনেক। ইত্তিককে চলে যেতে দেখে অরা পেছন থেকে একটু চড়া গলায় বলে উঠল, কিন্তু আমি তো সাথে করে কোনো জামাকাপড় আনিনি। এখন কি করব? ইত্তিক হাঁটার গতি না থামিয়েই জবাব দিল, চিন্তার প্রয়োজন নেই, আমি মিনসার রুম থেকে কোনো একটা ড্রেস নিয়ে আসছি। আপাতত ওগুলোই পরগু। কথাগুলো বলতে বলতেই ঋত্বিক করিডোরের অন্ধকারের দিকে মিলিয়ে গেল। অরা আর এক মুহূর্তও দেরি না করে ক্যাসেলের চেনা সিঁড়ি বেয়ে দোতলায় ঋত্বিকের সেই বিশাল মাস্টার বেডরুমের দিকে এগিয়ে চল। রুমের ভারী কালচে কাঠের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করতেই অরা একমনে চারপাশটা ঘুরে ফিরে দেখতে লাগল। ঋত্বিকের এই রুমটা যেন তার নিজের পার্সোনালিটির মতোই রহস্যময় আর পশ। বিশাল রুমের দেয়ালগুলো চারকোল গ্রে আর অফ হোয়াইটের এক রাজকীয় কম্বিনেশনে সাজানো। একপাশে রয়েছে ফ্লোর টু সিলিং গ্লাসের উইন্ডো, যেখান থেকে লস অ্যাঞ্জেলেসের রাতের ম্যাজিক্যাল স্কাইলাইন অবধি স্পষ্ট দেখা যায়। ঘরের ঠিক মাঝখানে রাজা বাদশাহদের মতো এক বিশাল কিং সাইজ ব্ল্যাক ভেলভেট বেড, যার উপর ধবধবে সফেদ চাদর বিছানো। রুমের এক কোণে একটা চমৎকার ভিন্টেজ বুকশেলফ আর তার পাশে দুটো লাক্সারিয়াস লেদার সোফা রাখা। শেষবার যখন এই রুমে পা রেখেছিল, তখন সে কি এক রুদ্ধশ্বাস, দমবন্ধ করা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। উন্মাদ লোকটা সেদিন হয়তো তাকে মেরেই ফেলত। অথচ আজ ভাবতেই কেমন অবাক লাগছে, আজ থেকে এই ঘরটাও তার নিজের আইনি অধিকারের অংশ। একটা অদ্ভুত দ্বিধাবোধ তার মনে উকি দিল, আচ্ছা, ঋত্বিক কি সত্যিই তার এই প্রিয় ব্যক্তিগত ঘরে তাকে ভাগ বসাতে দেবে? এসব সাতপাঁচ ভাবতে ভাবতেই অরা দ্রুত সম্মুখের বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজাটা খুলতেই সে অবাক না হয়ে পারল না। বিশাল বড় এক লাক্সারিয়াস বাথরুম, ক্যাসেলের অন্যান্য সাধারণ রুমের চেয়েও বোধহয় এর আয়তন অনেক বেশি। অরা আর সময় নষ্ট না করে শাওয়ারটা ছেড়ে দিল। ধীরস্থিরভাবে উষ্ণ জলের নিচে দাঁড়িয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। গোসল শেষে সে নিজের ভেজা শরীরে আর মাথায় তোয়ালে ভালো করে পেঁচিয়ে বাথরুমের ভেতরেই দাঁড়িয়ে রইল। এখন সবচেয়ে বড় সমস্যা হলো কাপড়। অরা মনে মনে ভাবল, এখন আবার চিল্লিয়ে চিল্লিয়ে ঋত্বিককে কাপড়ের জন্য ডাকতে হবে, ভাবতেই কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। এই সাতপাঁচ ভেবে অরা বাথরুমের দরজাটা হালকা একটুখানি খুল। দরজা সামান্য ফাঁক করে যেই না সে মাথাটা বের করে উকি দিয়েছে ঋত্বিককে ডাকার জন্য, ঠিক তখনই তার চোখের সামনে দৃশ্যমান হল এক অভাবনীয় দৃশ্য। অরা চমকে গিয়ে নিজের মুখের কথা গুলিয়ে ফেল। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে উদাম গায়ে কেবল একটা কালো ব্যাগি প্যান্ট পরা বন্য রূপের ঋত্বিক। দেখে মনে হচ্ছে সেও তার মতো গোসল সেরে নিয়েছে। তার মাথার দীর্ঘ, অবিন্যস্ত চুলগুলো তখনও পুরোপুরি ভেজা। কয়েকটা ভেজা চুলের গোছা কপালে লেপ্টে আছড়ে পড়ে তার চোখ দুটোকে প্রায় ঢেকে ফেলেছে।
চুল থেকে টপটপ করে জল চুইয়ে চোখ আর চিবুক বেয়ে তার ফর্সা বলিষ্ঠ সুগঠিত বক্ষে গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে ওরা নিজের অজান্তেই একটা শুষ্ক ঢোক গিল। তার মাথা যেন কিছুক্ষণের জন্য পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেল, সব কথা যেন একসাথে জট পাকিয়ে গেল। ততক্ষণে ঋত্বিক নিজের গম্ভীর কণ্ঠস্বরে নীরবতা ভেঙে বলে উঠল, হাঁ করে শুধু দেখতেই থাকবি নাকি ড্রেসগুলো নিয়ে দ্রুত চেঞ্জ করবি? হুহ। ঋত্বিকের এই রাশভারী কথায় অরার হুঁশ ফিরল। সে নিজেকে সামলে নিয়ে ভালো করে তাকাতেই খেয়াল করল, ঋত্বিকের সেই সিক্ত চড়া কাঁধের উপর চুপটি করে বসে আছে এক ধবধবে সাদা বিড়ালছানা, মিস ক্লিওপেট্রা। ঋত্বিক আর সেই বিড়ালছানা দুজনেরই হুবহু একই রকমের নীলবাদামি দ্বিবর্ণের তীক্ষ্ণ চোখ দুটো একদম এক ভঙ্গিতে অরার দিকে নিবদ্ধ। যেন তারা দুজনেই অরার এই ভ্যাবাচ্চাকা খাওয়া রূপটা নিজস্ব গম্ভীর্যের আড়ালে উপভোগ করছিল। অরা নিজেকে কোনোমতে স্বাভাবিক করার চেষ্টা করল। বাথরুমের দরজার আড়াল থেকে শুধু মাথাটা উকি দেওয়া অবস্থাতেই সে আমতা আমতা করে বলল, আহ, আপনারা এখানে কি করছেন? আমি তো আপনাকে এখনও ডাকিনি। ঋত্বিক এক চিলতে তাছাড়া হেসে গম্ভীর গলায় বলল, ডাকিসনি ঠিকই, কিন্তু ডাকতে আর কতক্ষণ? তোর চিল্লানি শোনার আগেই এই ড্রেসগুলো নিয়ে আসার প্রয়োজন মনে করেছি, তাই এনেছি। আর এমনিতেও মিস ক্লিওপেট্রা বেশি চিল্লাপাল্লা একদম পছন্দ করে না, সে ভীষণ বিরক্ত বোধ হয় এসবে গু। ঋত্বিকের এই অদ্ভুত যুক্তি শুনে ওরা নিজের চোখ দুটো ছোট ছোট করে ক্ষোভের সাথে বলল, এমনভাবে বলছেন যেন আমি সারাক্ষণ শুধু চিল্লাপাল্লা করি। ঋত্বিক এবার তৎকালীন ধমকের সুরে নিজের হাতের ড্রেসটা বাড়িয়ে দিয়ে বলল, কথা কম বল, আর এগুলো ধর। এই বলেই সে একটা ডার্ক ব্লু জিন্স আর একটা স্টাইলিশ টপস অরার দিকে বাড়িয়ে দিল। ওরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ মনে করল না। ঝটপট কাপড়গুলো হাত বাড়িয়ে নিয়ে সে ঠাস করে বাথরুমের দরজাটা ক্লিওপেট্রার মুখের উপর বন্ধ করে দিল এবং দ্রুত চেঞ্জ করার জন্য তৈরি হতে লাগল। বাথরুমের দরজাটা ভেতর থেকে লক করে ওরা ড্রেসটা গায়ে জড়াতে গিয়েই পড়ল এক চরম বিপত্তিতে। ডার্ক ব্লু জিন্সটা কোনোমতে টেনেটুনে কোমরে ফিট হয়ে গেলেও ব্রাউন কালারের গর্জিয়াস টপসটা কোনোমতেই তার গায়ে ঢুকছে না। অনেক কসরত করে সেটা গলানোর পর দেখা গেল ওটা বুকের কাছে আর হাতায় অতিরিক্ত রকমের চাপা হয়ে গেছে। কাপড়ের এই তীব্র আটসাট বাঁধনে ওরা স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে উঠল। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এই হাঁসফাঁস অবস্থা দেখে সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। নিজের অজান্তেই আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিড়বিড় করল, আচ্ছা, সে কি ইদানিং আসলেই অনেকটা মোটা হয়ে গেছে? মিনসা আপু কি তার চেয়েও অনেক বেশি চিকেন? তবে নিজের শারীরিক গঠন নিয়ে ভাবনার চেয়ে এই মুহূর্তে এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে রেহাই পাওয়াটা বেশি জরুরি। এবার সে কি করবে? শরীর থেকে টপসটা খুলতে গেলেও এখন আরেক যুদ্ধ। ওরা অস্থির হয়ে উঠল। কোনো উপায় না পেয়ে সে দ্রুত বাথরুমের দরজাটা আবারও অর্ধেকটা খুলে চোখমুখ খিচে তীব্র এক চিৎকার করে যেই না ডেকেছে, ইত্তিক, কোক! শাট আপ, ইডিয়েট! এভাবে চিল্লাচ্ছিস কেন? একেবারে মোক্ষম এক ধমক আছড়ে পড়ল ওরার কানের পর্দায়। ঋত্বিকের সেই অকাট্য রাগী কণ্ঠস্বরে ওরা তৎক্ষণাৎ চুপ করে গেল। সে ভয়ে ধক করে ওঠা বুকটা চেপে ধীর পায়ে চোখ মেলতেই দেখল ঋত্বিক নিজের ঘাড়টা কিঞ্চিৎ কাত করে কানে হাতের তালু ঘষতে ঘষতে তাকে তীব্র বিরক্তির সাথে দেখছে। আর ওদিকে বিছানার উপর বসে থাকা মিস ক্লিওপেট্রা যেন ওরার এই আকাশ ফাটানো চিৎকার শুনে হুট করে ভীষণ চমকে গেছে। সে এক লাফে বিছানা হতে নেমে সোজা ঋত্বিকের পায়ের পেছনে গিয়ে লুকিয়েছে, যেন সেখান থেকেই সে ওরার এই কাণ্ড পরখ করছে। ওরা এই অনাকাঙ্ক্ষিত অবস্থা দেখে ভীষণ থতমত খেয়ে গেল। নিজের দুই হাত দিয়ে বাথরুমের দরজার পাল্লাটা শক্ত করে চেপে ধরে আমতা আমতা করে আওড়াল, সরি, সরি! আমি আমি আসলে ভেবেছিলাম আপনি নিচে বা অন্য কোথাও চলে গেছেন গু। ওরা থামতেই ঋত্বিক নিজের সেই চিরচেনা গাম্ভীর্যের সাথে কড়া গলায় বলল, কি হয়েছে ওটা বল। ওরা খানিকটা ইতস্তত করল, তারপর নিজের গলার স্বর যতটা সম্ভব নিচু আর চাপা করে বলল, যে টপসটা দিয়েছেন ওটা ওটা অনেক বেশি টাইট। পরে থাকতে পারছি না, একদম দমবন্ধ হয়ে আসছে গু। ঋত্বিক নিজের কালো ব্যাগি প্যান্টের পকেটে দুহাত গুজে দিল। তারপর নিজের ঘাড়টা কিঞ্চিৎ কাত করে দরজার আড়ালে থাকা রমণীর দিকে তাকাল। ওরা বাথরুমের দরজাটা সবটা না খোলায় সে তাকে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছিল না ঠিকই, তবে এই অর্ধেকটা অবয়ব দেখেই সে আন্দাজে ওরার আপাদমস্তক একবার পরখ করে নিল। কিন্তু মুখে কিচ্ছু বলল না। সে নির্বিকারে ঘুরে দাঁড়িয়ে নিজের মস্তবড় ক্লোজেটের দিকে এগিয়ে গেল। ওরা চাতক পাখির মতো দরজার ফাঁক দিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে রইল।
কিছুক্ষণের মধ্যেই ঋত্বিক তার নিজের কালেকশন থেকে একটা ওভারসাইজ সাদা রঙের শার্ট নিয়ে এসে অরার দিকে বাড়িয়ে দিল। অরা শার্টটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখল, তারপর ভীষণ অবাক হয়ে বলল, আপনার শার্ট? এটা আমি কি করব? ঋত্বিক নিজের ভারিক্কি স্বরে অত্যন্ত নিস্পৃহ ভঙ্গিতে বলল, জানি না। চাইলে পড়তে পারিস। এছাড়া এই মুহূর্তে তোর কাছে আর কোনো সেকেন্ড অপশন নেই। আর তুই যে আগের চেয়ে মোটা হয়ে গেছিস, জাস্ট অ্যাকসেপ্ট দ্যাট। মুখের উপর এমন একটা বডি শেমিং মার্কা কথা শুনে অরা মুহূর্তের মধ্যে তেলেবেগুনে জ্বলে উঠল। এত বড় সাহস এই লোকের! সে রাগ সামলাতে না পেরে নিজের দাঁতে দাঁত চিবিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এখন আমি মোটা হয়ে গেছি, তাই না? আপনাকে তো আমি ঋত্বিক তার এই রাগী কথার বিন্দুমাত্র তোয়াক্কা করল না। সে যেন অরার এই রেগে লাল হয়ে যাওয়া রূপটা দেখতেই সবচেয়ে বেশি ভালোবাসে, যা সে নিজের গাম্ভীর্যের মাঝে স্বীকার করতেও নারাজ। ঋত্বিক কোনো জবাব না দিয়ে অত্যন্ত নির্বিকারে উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। আর তার ঠিক পেছন পেছন নিজের ছোট্ট লেজটা ডানে বামে নাড়তে নাড়তে চলে গেল বিড়ালছানা মিস ক্লিওপেট্রা। আশ্চর্যের বিষয়, দুজনের হাঁটার রাজকীয় ধরন আর অ্যাটিটিউডও প্রায় হুবহু এক। অরা বাথরুমের দরজার উপাস থেকে তাদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে তীব্র ক্ষোভের সাথে দাঁত কিরমির করে বলল, দোনোটাই অসভ্য। যেমন মালিক তেমন তার মুরিদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।